সংকুচ্ছেদের আরো একটি ডিফারেন্ট টপিকসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার আলোচ্য বিষয় শুরু করব। যে টপিকসটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, উপবৃত্ত, যেটাকে আমরা ইংরেজিতে এলিপস নামে চিনে এসেছি, সেই উপবৃত্ত সম্পর্কিত কথাবার্তা আজকে তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তবে এ প্রসঙ্গে বলে রাখি, এর আগের যে কনিক সেকশন অধিবৃত্ত আমরা পার করে এখানে এসেছি, সেই অধিবৃত্ত সম্পর্কিত আলোচনাগুলো যদি ধারাবাহিকভাবে আমরা শুনে থাকি, তবে এই আলোচনাটা আমাদের কাছে বোঝার জন্য আরো সহজ হয়ে যাবে, আরো সাবলীল হয়ে যাবে আমাদের কাছে। তাই লক্ষ্য রাখো আমাদের আলোচনাটা। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমে এখানে হেডিং করেছি উপবৃত্ত কি, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা প্রকৃতপক্ষে কি জিনিস। তারপরে সেই উপবৃত্ত গঠিত হওয়ার এমন কি শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমি তোমাদের সামনে এক এক করে দেখাবো। লক্ষ্য করো, আমরা যেদিন প্রথম দিন কনিক সেকশন সম্পর্কে আলোচনা রেখেছিলাম, সেই দিন যে কথাগুলো বলেছিলাম অনুরূপ কথাগুলো আজকে তোমাদের সামনে আবার নতুন করে বলার চেষ্টা করব। কি বলছি লক্ষ্য করো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাকে যদি আমি একটা সমতল বলে ধরে নিই, সেই সমতলের মধ্যে দুটো বিষয় বা দুটো টপিকস আমি নির্বাচন করেছিলাম। একটা টপিকস হলো সমতলের মধ্যে একটা স্থির বিন্দু চয়েস করতে হয় যার নাম হলো এস, এবং ওই সমতলের মধ্যে একটা স্থির সরলরেখা চয়েস করতে হয় যার নাম হলো এল। অতঃপর এই দুটো স্থির টপিকস সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ওই সমতলের মধ্যে অপর একটা গতিশীল বিন্দু চয়েস করব। মনে করছি সেই গতিশীল বিন্দুটার নাম হলো পি। এই যে গতিশীল বিন্দু পি চয়েস করলাম, সেই পি বিন্দুটা তার গতিশীলতার সময় যদি এইরকম ধর্ম মেনটেন করে চলে, কিরকম ধর্ম, যে স্থির বিন্দু এস থেকে তার যে দূরত্ব, অর্থাৎ এই যে এসপি দূরত্বটার কথা আমি বোঝাতে চাইছি, এবং স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব, এটাকে যদি আমরা এম নাম দিই, তাহলে সেই দূরত্বটা এখানে পিএম হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই যে দুটো দূরত্ব পেলাম, একটা হচ্ছে স্থির বিন্দু থেকে ওই গতিশীল বিন্দুটার দূরত্ব যার নাম বললাম এসপি, এবং স্থির সরলরেখা থেকে ওই গতিশীল বিন্দু দূরত্ব যেটাকে চিহ্নিত করেছি পিএম হিসাবে। এই এসপি দূরত্বটা যদি পিএম এর তুলনায় কম হয়, অর্থাৎ স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু দূরত্বটা যদি স্থির সরলরেখা থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বের তুলনায় কম রেখে গতিশীল হয়, তাহলে ওই পি বিন্দুটা যে পথ বরাবর গতিশীল হতে পারে সেই পথটার নামই হলো একটা সঞ্চার পথ বা ওই পি বিন্দুর গতিপথ, আর এই গতিপথটার নাম বলবো আমরা উপবৃত্ত। তাহলে লক্ষ্য করো, কনিক সেকশনের ডেফিনেশন আমরা এইরকম ভাবে বলার চেষ্টা করেছিলাম। ওই কনিক সেকশনটা উপবৃত্ত হওয়ার জন্য যে শর্তটা সাফিসিয়েন্ট, সেই শর্তটা বললাম যে পি বিন্দু যখন গতিশীল হবে তখন তার স্থির বিন্দু থেকে যে দূরত্ব, দ্যাট ইজ এসপি, এবং স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব, দ্যাট ইজ পিএম, এটা যদি তুলনামূলকভাবে কম হয়ে যায়, এসপিটা যদি পিএম এর চেয়ে কম হয়ে যায়, তাহলে ওই কনিক সেকশনটা একটা উপবৃত্তকে সূচিত করবে। তাহলে আজকে যে হেডিংটা করেছি উপবৃত্ত কি, তার ডেফিনেশন তোমরা বুঝতে পারলে। এবং শুধু তাই নয়, কখন একটা কনিক সেকশন উপবৃত্ত হবে, কখন একটা গতিশীল বিন্দু দিয়ে উপবৃত্ত সূচিত হবে, তার শর্তটাও আমি তোমাদের সামনে লিখে ফেললাম। সেই শর্তটা আবার বলছি, যে গতিশীল বিন্দুটা তার গতিশীলতার সময় স্থির বিন্দু থেকে তার যে দূরত্ব, সেই দূরত্বটা যদি তুলনামূলকভাবে স্থির সরলরেখা থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব তার তুলনায় কমে যায়, তাহলে ওই পি বিন্দুর গতিপথটাকে, সঞ্চার পথটাকে আমরা এখানে উপবৃত্ত বা এলিপস নামে চিহ্নিত করব। তাহলে আশা করি এইটুকু আলোচনার মধ্যে দিয়ে উপবৃত্ত জিনিসটা কি সেটা তোমাদের সামনে ক্লিয়ার হয়েছে, এবং উপবৃত্ত গঠিত হওয়ার জন্য সাফিসিয়েন্ট যে শর্তটা, সেই শর্তটাও তোমাদের ধারণার মধ্যে চলে এসছে। এখন কথা হলো, এই যে স্যার উপবৃত্ত আমরা পড়ছি বা আলোচনা শুরু করেছি, জানতে শুরু করেছি, এইরকম উপবৃত্তাকার চিত্র বা উপবৃত্তের ব্যবহারিক প্রয়োগ
যখন আমরা করব তখন সাধারণত প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে কোথায় কিংবা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আমরা কোথায় কোথায় উপবৃত্তের সম্মুখীন হয়েছি বা হতে পারি। আমরা সকলেই জানি, যখন আমরা ভূগোল পড়েছি 9-10-এ, যে সূর্যের চারদিকে সমস্ত গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতেই আছে। তাহলে লক্ষ্য করো, উপবৃত্তের ধারণা আমরা সৌরজগৎ থেকে পেতে পারি। আমাদের বাড়িতে প্রত্যেকেরই একটা খাবারের নাম বলছি, যে খাবারটাকে বায়োলজির পরিভাষায় সুষম খাবার বলে চিহ্নিত করা হয়, ডিম। সেই ডিমটা যে আকার, যে শেপ, সেই শেপটা কিন্তু এলিপ্টিক্যাল শেপ, এটা উপবৃত্তাকার একটা আকৃতি। কেননা উপবৃত্ত বলতে এমন একটা আকারকে বুঝাবে যার মানে একটা সাইড ক্রমশ লম্বা হবে আর একটা সাইড তুলনামূলক ছোট হবে বা বেটে হবে। এইরকম আকার আমরা যে সমস্ত জায়গাতে দেখেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। শুধু তাই নয়, আমরা ভূগোলের পরিভাষায় আরো দেখেছি যে পৃথিবীর আকৃতি কি রকম, এ নিয়ে বহু ভূগোলবিদ বিভিন্ন রকম মতামত পেশ করেছেন। তবে তার মধ্যে একটা মতবাদ ছিল যে পৃথিবী দেখতে অনেকটা উপবৃত্তের মতো, অর্থাৎ নিরক্ষরেখা বা বিষুবরেখা বরাবর যে সাইডটা সেটা তুলনামূলকভাবে লম্বা হয় আর উপর নিচটা তুলনামূলকভাবে একটু খাটো হয়। তাহলে উপবৃত্ত কোথায় আমরা দেখেছি বা উপবৃত্ত রয়েছে, এইরকম দৈনন্দিন জীবনে আমরা কি ধরনের আকৃতি বা কি ধরনের বস্তু দেখেছি সেই নিয়ে তোমাদের সামনে বললাম। এখন কথা হলো, এর আগে আমরা যে চ্যাপ্টারটা শেষ করেছি অধিবৃত্ত, সেই অধিবৃত্তের ব্যবহারিক প্রয়োগ যদি তুমি মনে করো যে স্যার উপবৃত্ত যেমন ব্যবহারিক প্রয়োগ বললেন, তাহলে অধিবৃত্তের ব্যবহারিক প্রয়োগ কি আছে? আমরা কি এমন কোথাও এই বাস্তব জীবনে চলতে গিয়ে অধিবৃত্তাকার শেপের সম্মুখীন হয়েছি? হ্যাঁ, অবশ্যই হয়েছি। আমরা যদি প্রাকৃতিক নিসর্গ সৌন্দর্যগুলোর দিকে লক্ষ্য রাখি, আকাশে বর্ষাকালে যখন আমরা রামধনু দেখি, রেইনবো দেখি, সেটা কিন্তু ফ্ল্যাট লাইন হয়ে যায় না, সেটা অনেকটাই কিন্তু অধিবৃত্তাকার টাইপের হয়। অর্থাৎ এইরকম টাইপে 7টা রঙের একটা কম্বিনেশন তৈরি হয়। অর্থাৎ এই যে আকারটা, সেটা কিন্তু কনিক সেকশনের যে 2 নম্বর পার্ট, অধিবৃত্তাকার আকার আমরা লক্ষ্য করেছি। শুধু তাই নয়, যখন অমাবস্যার পরে প্রথম চাঁদ আকাশে মানে দেখা যায়, তখন সেই চাঁদের আকারটা সেটাও কিন্তু অর্ধবৃত্তাকার হয়, অধিবৃত্তাকার হয়। তাহলে প্রাকৃতিক জায়গাতে আমরা দেখেছি। তা শুধু তাই নয়, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা যারা ক্রিকেট খেলা দেখতে বেশি অভ্যস্ত, কোনো একটা বোলার বল করলো, ব্যাটসম্যান ওই বলটাকে তুলে যখন মানে মারলো, মারার পর ওই বলটা যখন সরাসরি গ্যালারিতে গিয়ে পড়ছে, ছক্কা কিংবা 4 যখন মারছে, তখন লক্ষ্য রাখিও এখনকার আধুনিক টেকনোলজিতে ওই বলটা ব্যাটসম্যানের ব্যাট দিয়ে হিট করার পর কোন পথ বরাবর যাচ্ছে সেই পথটাকে ডটেড লাইন দিয়ে চিহ্নিত করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ওই যে ডটেড লাইন দিয়ে পথটা চিহ্নিত করা হয়েছে সেটা হলো ওই বলটার গতিপথ, এবং ওই গতিপথটা বেশিরভাগ ক্ষেত্রে অধিবৃত্তাকার হয়। তাহলে আমরা যে কনিক সেকশনের 2 নম্বর চ্যাপ্টারটা পার করে এলাম অধিবৃত্ত, তার কিছু কিছু ব্যবহারিক প্রয়োগ তোমাদের সামনে যেমন বললাম, ঠিক তেমনি আজকে উপবৃত্তের যে ব্যবহারিক প্রয়োগ, সেই জিনিসগুলো তোমাদের সামনে পরিবেশন করা হলো। এবার চলে আসি ঠিক তার পরবর্তী আলোচনাতে। এই যে উপবৃত্তের ব্যবহারিক প্রয়োগ আমি বললাম, সেই উপবৃত্ত তৈরির অ্যাকচুয়ালি পটভূমিকা কি, এর ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত কথা বলবো। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের কোয়ালিটি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা ভালোভাবে একেবারে ঠান্ডা মাথায় আমার দিকে দেখতে থাকো। আমরা উপবৃত্তের যে একটা শেপ ডিম বলে চিহ্নিত করেছি, সেই রকম একটা ডিমের মতো আকার আমি এখানে দেখালাম। লক্ষ্য করো, উপবৃত্তের মানে একটা নাভি এস চয়েস করেছি এবং একটা স্থির সরলরেখা, যেটাকে আমরা নিয়ামক বলেছিলাম, সেটাও চয়েস করলাম। কেননা উপবৃত্তের ডেফিনেশন বলতে গিয়েই আমরা দুটো বিষয় স্থির ধরে নিয়েছিলাম। একটা হচ্ছে স্থির বিন্দু, যেটা হলো তার নাভি, এবং একটা হলো স্থির সরলরেখা, যেটা ছিল তার নিয়ামক। এখন আমরা উপবৃত্তের নাভি থেকে নিয়ামকের উপর একটা লম্ব টেনে দেব এবং ওই লম্বটাকে আমরা প্রডিউস করব। তার লক্ষ্য করে যে লম্বটা টানা হলো, সেই লম্বটা উপবৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। একটার নাম হলো এ আর একটার নাম হলো এ ড্যাশ। এর আগেও অধিবৃত্তের চ্যাপ্টারে আমরা সেম কাজ করেছিলাম। উপবৃত্তের নাভি থেকে
অধিবৃত্তের নাভি থেকে নিয়ামকের উপর একটা লম্ব টেনেছিলাম, সেই লম্বটা অধিবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করেছিল, ওইরকম একটাই বিন্দুতে ছেদ করেছিল, তার নাম আমরা বলেছিলাম শীর্ষ। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করছি উপবৃত্তের নাভি থেকে নিয়ামকের উপর যে লম্বটা টানলাম, সেই লম্বটা উপবৃত্তটাকে আগের মতো একটা বিন্দুতে নয়, উপবৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। তাই এক্ষেত্রে যে দুটি বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দু দুটিকে আমরা বলবো উপবৃত্তের শীর্ষ। অর্থাৎ এ হচ্ছে একটা শীর্ষ এবং এটাও হচ্ছে আরেকটা শীর্ষ। তার মানে শুধু এইটুকু থেকে আমরা বলতে পারি, যেহেতু উপবৃত্তের দুটো শীর্ষ এখানে বিরাজমান, শুধু দুটো শীর্ষ নয়, এর নাভিও দুটো বিরাজমান, এর নিয়ামকও দুটো বিরাজমান। তার মানে আমরা ওই জিনিসটা একটু পরে আঁকছি, এখন শুধু দেখতে থাকো। এখন কি করছি, এই যে দুটো শীর্ষবিন্দু পেলাম এ এবং এ ড্যাশ, এই এ থেকে এ ড্যাশের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা 2a বলে কনসিডার করলাম এবং এটাও ধরলাম যে এ এবং এ ড্যাশ এর ঠিক মধ্যবিন্দুটার নাম হচ্ছে সি। এই এ ড্যাশের মধ্যবিন্দু যেটা চয়েস করলাম সি, সেটাকে আমরা বলবো উপবৃত্তের কেন্দ্র। এখন এই সি বিন্দুটাকে মূল বিন্দু হিসাবে চয়েস করে, দ্যাট ইজ তার স্থানাঙ্ক 0,0, এই মূল বিন্দু হিসাবে চয়েস করে উপবৃত্তের অক্ষটা, মানে উপবৃত্তের যে অক্ষ, সেই অক্ষটাকে আমরা এক্স অক্ষ যদি ধরে নিই, তারপরে ওই সি বিন্দুতে যদি একটা লম্ব টানা হয়, তাহলে দেখবো ওই লম্বটার নাম অবশ্যই ওয়াই অক্ষ হবে। আবার বলছি, কি কথাটা বললাম, এ থেকে এ ড্যাশ অর্থাৎ দুটি শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে 2a বলে কনসিডার করলাম। তারপর এ ড্যাশের ঠিক মধ্যবিন্দুটাকে সি ধরলাম, সি বিন্দুটাকে মূল বিন্দু হিসাবে ধরে এবং এই যে অক্ষ, এই অক্ষটাকে এক্স অক্ষ ধরে আমরা যদি সি বিন্দুতে অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে অবশ্যই সেই লম্বটার নাম আমরা ওয়াই অক্ষ বলতে পারবো। তাহলে লক্ষ্য করো, এখন এই লম্বটা ওয়াই অক্ষটাকেও কিন্তু দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা নাম বলছি বি, একটা নাম হলো বি ড্যাশ। এখন আমরা যদি ভালো করে দেখি, তাহলে কেন্দ্রের এই দিকে একটা নাভি আছে, একটা শীর্ষ আছে, একটা নিয়ামক আছে, তাহলে ঠিক অপোজিট সাইডে একটা তো শীর্ষ দেখতেই পাচ্ছি, তাহলে এখানে আর একটা নাভি থাকবে, তার নাম বলবো এস ড্যাশ। কেননা এইদিকে শীর্ষ যদি এ বলে থাকি, এইদিকে তো আমি শীর্ষটাকে এ ড্যাশ বলেছি, অনুরূপ ভাবে এইদিকের নাভিকে এস যদি বলে থাকি, এইদিকের নাভিটাকে আমরা এস ড্যাশ বলবো। অনুরূপ ভাবে এইদিকে আরো একটা নিয়ামক আমি চয়েস করলাম, সেটার নাম মনে করছি এল ড্যাশ। এখানে আরো একটা ঘটনা আমাদের জেনে রাখতে হবে, যে উপবৃত্তের অক্ষটা নিয়ামকটাকে যে বিন্দুতে ছেদ করেছে, তার নাম এটাকে আমরা জেড ধরে নিলাম, তাহলে অনুরূপ ভাবে এই নামটাকে আমরা বলবো জেড ড্যাশ। তাহলে উপবৃত্তের পূর্ণাঙ্গ ছবিটা আমি তোমাদের সামনে পরিবেশন করেছি। এখন উপবৃত্ত হওয়ার যে শর্ত, সেই শর্তটা এখানে প্রয়োগ করব। ভালো করে লক্ষ্য করো, এ যে বিন্দুটা, এই বিন্দুটা উপবৃত্তের উপর স্থিত, আর একটু আগে আমরা শিখলাম উপবৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দু, যেটাকে আমরা পি বলে চিহ্নিত করেছিলাম, সেই বিন্দুটার নাভি থেকে দূরত্ব আর নিয়ামক থেকে যে দূরত্ব, এই দূরত্ব দুটির অনুপাতটা অবশ্যই একের চেয়ে ছোট হবে, যেটাকে আমরা ই বলে চিহ্নিত করেছি, এবং ই এর মান একের চেয়ে ছোট। লক্ষ্য করো, আমরা এর আগে যেটা পেয়েছিলাম, গতিশীল বিন্দুটার নাম যদি পি হয়, তাহলে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু দূরত্ব, এবং ওই গতিশীল বিন্দু থেকে স্থির সরলরেখার যে দূরত্ব, দ্যাট ইজ এসপি বাই টিএম, এটাকে আমরা ই বলেছিলাম, এবং ই এর মানটা একের চেয়ে যদি ছোট হয়, তাহলেই কিন্তু ওই গতিশীল বিন্দুর গতিপথটাকে উপবৃত্ত বলা হয়েছিল। তার মানে উপবৃত্ত হওয়ার জন্য এই যে শর্ত, সেই শর্তটাকে আমরা ব্যবহার করব। একটু আগে এর আগের পেজে আমরা কি করলাম, যে এসপি বাই পিএম, আমি এইটাকে ক্যান্সেল করে যদি লেস দেন 1 নিই, তাহলে কোনাকুনি গুণ করে আমরা যেটা পেয়েছিলাম এসপি লেস দেন পিএম, আমরা এই শর্তটা এর আগের পেজে তোমাদের সামনে দেখিয়েছি। কিন্তু এখন উপবৃত্তের সমীকরণ তৈরি করার জন্য আমরা এই কন্ডিশনটাকে ইউটিলাইজ করব, এই যে এই কন্ডিশন। এখন লক্ষ্য করো, এসপি, পি মানে উপবৃত্তের উপরিস্থিত কোন একটা বিন্দু, এখানে উপবৃত্তের উপরিস্থিত বিন্দুটার নাম হলো এ,
তাহলে এই নিয়ম অনুযায়ী যদি আমি এখানে তোমাদের সামনে দেখাতে চাই, তাহলে এটা হবে এস এ বাই, এটা কি আছে পিএম, তার মানে গতিশীল বিন্দু যেটা উপবৃত্তের উপরে স্থিত, সেই বিন্দু থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব সেটাই ছিল পিএম। এখানে উপবৃত্তের উপরে স্থিত বিন্দুটার নাম এ, অর্থাৎ পি বিন্দুটা এখানে এতে কনভার্ট হয়েছে, এবং সেখান থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব সেই দূরত্বটা এজেড। তাহলে পিএম এর পরিবর্তে আমরা লিখছি এজেড ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু আমরা লিখে রেখেছি ই। তাহলে আশা করি এই ধর্মটা এখানে কি করে প্রয়োগ করা হলো সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, এস এ সমান ই ইন্টু এজেড, দিস ইজ নাম্বার 1। একই রকম ভাবে শুধু তো এ বিন্দুটা উপবৃত্তের উপরে অবস্থান করছে না, এ ড্যাশ বিন্দুটাও কিন্তু উপবৃত্তের উপরে অবস্থান করছে। তাহলে এ বিন্দু যেরকম বিহেভ করলো এ ড্যাশ বিন্দু অনুরূপ বিহেভ করতে বাধ্য, কেননা তারা একই কনিক সেকশনের উপরে অবস্থান করছে। তাহলে লক্ষ্য করো একই জিনিস, শুধু এর জায়গায় আমরা এ ড্যাশ বসাবো, তাহলে এস এ ড্যাশ, কেননা এ ড্যাশ বিন্দুটা উপবৃত্তের উপরে স্থিত, তাহলে এই বিন্দু থেকে নাভির যে দূরত্ব সেটা হলো এস এ ড্যাশ। শুধু তাই নয়, এই বিন্দু থেকে নিয়ামকের যে দূরত্ব, নিয়ামকের দূরত্বটা এখানে হবে এ ড্যাশ জেড ইজিক্যাল টু আগের মতোই হবে ই। তাহলে উপরেরটার সাথে এটার ফারাক কি, উপরে যেটা সমীকরণ লিখেছি সেখানে এই এ বিন্দুটাকে আমরা প্রেফার করেছিলাম, কিন্তু নিচে যে সমীকরণটা লিখলাম সেক্ষেত্রে আমরা এ ড্যাশ বিন্দুটাকে প্রেফার করেছি। এই হচ্ছে দুটো ফারাক, বাদবাকি এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই। আগের মতোই আমরা কোণাকুণি যদি গুণ করে দিই, এস এ ড্যাশ সমান ই ইন্টু এ ড্যাশ জেড, দিস ইজ নাম্বার 2। তাহলে একই রকম ধর্ম, কোন ধর্ম, এই ধর্মটা প্রয়োগ করে আমরা দুটো সমীকরণ পেলাম। এখন যদি এই সমীকরণ দুটোকে তোমাদের সামনে যোগ করি তাহলে কি ঘটবে দেখো, 1 যোগ 2, দুটো সমীকরণকে যোগ করা, তার মানে তাদের বাম দিককে যোগ করবো আগে, এস এ প্লাস এস এ ড্যাশ ইজিক্যাল টু, ডান দিক যদি যোগ করি ই কমান চলে যাবে, পরে থাকবে এজেড প্লাস এ ড্যাশ জেড। এখন ছবির দিকে যদি দেখি, এস এ মানে এই যে এই ডিস্টেন্সটুকু, এবং এস এ ড্যাশ মানে এই ডিস্টেন্সটুকু, তাহলে এইটুকু প্লাস এইটুকু টোটালি মিলিয়েই তো এ থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব, আর যেটাকে আমরা বলে এসেছি কত, 2a। তাহলে এই দুটোর যোগফলটা হচ্ছে 2a, এটা ছবি থেকেও বুঝতে পারছো, ইজিক্যাল টু ই ইন্টু এজেড। আমরা যদি ছবির দিকে ভালো করে লক্ষ্য রাখি, এজেড কত বড় বা এজেড এর দৈর্ঘ্যটা কত সেটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো সিজেড থেকে সিএ বাদ। আবার বলছি সিজেড, অর্থাৎ এইখান থেকে এত দূর দূরত্ব থেকে এই সি থেকে এ পর্যন্ত দূরত্বটা যদি বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই এটা পড়ে থাকবে। তাহলে আমরা তাই লিখছি সিজেড মাইনাস সিএ প্লাস এ ড্যাশ জেড। ছবির দিকে আবার তাকাবো, এ ড্যাশ জেড, এটাকে কি লিখতে পারবো আমরা, লক্ষ্য করো এটাকে লিখতে পারছি আমরা সি এ ড্যাশ প্লাস সি জেড। আবার বলছি এ ড্যাশ জেড, এইখান থেকে এত দূর পর্যন্ত ডিস্টেন্স, এটাকে দুভাগে ভাগ করলাম, এ ড্যাশ সি প্লাস সি থেকে জেড পর্যন্ত, তাহলে লিখছি এ ড্যাশ সি প্লাস সি জেড। এখন কি পড়ে থাকলো দেখো, 2a তো ছিলই, এইটা এদিকে নিয়ে চলে এলাম, ইজিক্যাল টু সিজেড আর সিজেড মানে 2cz মাইনাস সি আছে রেখে দিলাম, প্লাস এই যে এ ড্যাশ সি। আমি ছবি আঁকার সময় শুরুতেই বলেছিলাম এ থেকে এ ড্যাশ এর মধ্যবিন্দুটার নাম হলো সি, তার মানে এই সি এটা যত বড় হবে সি এ ড্যাশ ঠিক তত বড় হবে। তাহলে সি এ ড্যাশ এর পরিবর্তে আমরা সি এ অবশ্যই লিখতে পারি। আবার বলছি এ ড্যাশ এর মধ্যবিন্দু সি আমরা ধরে নিয়েছি, তাহলে সি থেকে এ যত বড় সি থেকে এ ড্যাশ ঠিক তত বড় হবে, তাই সি এ পরিবর্তে আমি সি ড্যাশ যেটা সি এ ড্যাশ সেটা লিখে ফেলেছি। এখন মাইনাস সি এ প্লাস সি এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2a বাই ই সমান 2cz। 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ফাইনালি cz ইজ ইকুয়াল টু পড়ে থাকলো a বাই ই। cz, c মানে উপবৃত্তের কেন্দ্র, z মানে হলো কেন্দ্র থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব,
সেই লম্ব দূরত্বটাই হলো সিজেড। আবার বলছি সিজেড, এই যে সি আর এই যে জেড, এই দূরত্বটা অ্যাকচুয়ালি উপবৃত্তের কেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্বকে সূচিত করছে। তাহলে এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম এ বাই ই। আচ্ছা, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব এদিকেও তো আছে, সেই দূরত্ব এ বাই ই, অর্থাৎ দূরত্বের কোনো পরিবর্তন নেই। তাহলে এবার আমরা একটু ক্রিটিসাইজ করবো। লক্ষ্য করো, এই দূরত্বটা যেটা আমি আঙুল দিয়ে চিহ্নিত করে দেখাচ্ছি, সেটা যদি এ বাই ই হয়, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারবো এ বাই ই কমা 0। কেন? এই জেড বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, আর এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দুগুলির ওই স্থানাঙ্কের মান অবশ্যই 0 হয়। তাই এই জেড বিন্দুর স্থানাঙ্ক বললাম এ বাই ই কমা 0। অনুরূপভাবে তোমরা বলার চেষ্টা করো দেখি, যে সি থেকে কেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্ব তো পেয়ে গেছি এ বাই ই, তাহলে এই দূরত্বটা আগের মতো এ বাই ই, কিন্তু মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে এসছে এক্স অক্ষ বরাবর। তাই এই জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারবো মাইনাস এ বাই ই, কিন্তু সেটাও যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তাই তার ওই স্থানাঙ্কের মান 0। তাহলে আমরা যেটা পেলাম, কেন্দ্র থেকে নিয়ামকের উপরে যে লম্বটা টানা হয়েছিল, সেই লম্ব এবং নিয়ামকের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক এইখানে এ বাই ই কমা 0, আর এইখানে মাইনাস এ বাই ই কমা 0। তাহলে দুটোকে যদি সাইমালটেনিয়াসলি বলার চেষ্টা করি, একসাথে বলার যদি চেষ্টা করি, যে উপবৃত্তের অক্ষ এবং নিয়ামকের যে ছেদ বিন্দু, যেটাকে এখানে জেড এবং জেড ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়েছে, তাদের স্থানাঙ্ক হলো এখানে প্লাস এ বাই ই কমা 0, মাইনাস এ বাই ই কমা 0। তাহলে দুটোকে একসাথে বলবো প্লাস মাইনাস এ বাই ই কমা 0। তাহলে আমরা পেয়ে গেলাম উপবৃত্তের অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ বাই ই কমা 0। শুধু তাই নয়, এর সাথে আরো একটা বিষয় পেলাম, যে এই যে দুটো নিয়ামক, এই নিয়ামক দুটো দূরত্ব পেয়ে গেছি। আমরা এক্ষুনি দেখলাম এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ বাই ই, আবার এইখান থেকে এই দূরত্বটাও হচ্ছে এ বাই ই। তার মানে টোটাল এই দূরত্বটা আমরা বলতে পারি 2a বাই ই, অর্থাৎ এ বাই ই দুবার আছে। তাহলে টোটাল দূরত্বটা কাদের মধ্যে? দুটো নিয়ামকের মধ্যে, সেটা কত? 2a বাই ই। আমরা এই আলোচনা থেকে এতটুকু পর্যন্ত কাজ করতে পারবো। এরপরে এই যে দুটো সমীকরণ, এবার 2 নম্বর থেকে আমরা 1 নম্বর বিয়োগ করে দেব। তাহলে কি পাবো? লক্ষ্য করো, এস এ ড্যাশ মাইনাস এর বাম দিক হচ্ছে এস এ ইজ ইকুয়াল টু, ডান দিকে থেকে যখন বিয়োগ করব ই কমন চলে গেল, তাহলে এ ড্যাশ জেড মাইনাস এ জেড। এবার ছবির দিকে আবার তাকাবো, এস এ ড্যাশ, এস এ ড্যাশ এটাকে বলতে পারি সিএস প্লাস সি এ ড্যাশ। তাহলে লিখছি, লক্ষ্য করো, সিএস প্লাস সি এ ড্যাশ মাইনাস এস এ, এই যে এস এ এইটুকুটাকে লিখতে পারবো সি এ মাইনাস সিএস। আবার বলছি, এস এটা কত বড় না, তো সি এ থেকে সিএস বাদ দিয়ে দেবো। তাহলে লিখছি সি এ থেকে আমরা সিএস বাদ দিয়ে দেবো। তার ইজ ইকুয়াল টু পড়ে থাকলো ই ইন্টু, ছবিতে আবার এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড, এই যে এইখান থেকে শুরু করে টোটাল এই দূরত্বটা এ ড্যাশ জেড, সেখান থেকে কি বাদ? এ জেড বাদ। তাহলে এইখান থেকে টোটাল এই যে দূরত্ব, সেখান থেকে যদি এ জেডটা কেটে বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এ থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব পড়ে থাকবে, যার মান আমরা দেখেছি 2a। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীকালে সিএস প্লাস সি এ ড্যাশ, একটু আগে আমি বলছিলাম সি এ ড্যাশ, এই যে এটা যত বড় সি এটা ঠিক তত বড়, তাহলে সি এ ড্যাশ এর পরিবর্তে আমরা অবশ্যই সি এ লিখতে পারি। একটু আগেও লিখেছিলাম, এই যে সি এ ড্যাশ এর পরিবর্তে আমরা সি এ লিখেছিলাম উপরের কন্ডিশনটার ক্ষেত্রেও, এখানেও সেম জিনিস প্রয়োগ করলাম। মাইনাস আছে, মাইনাস সি এ, মাইনাসে মাইনাসে প্লাস সি এস ইজ ইকুয়াল টু পড়ে থাকলো 2ae। সি এ কেটে গেল, তাহলে সিএস আর সিএস মানে 2cs ইজ ইকুয়াল টু 2ae। বোথ সাইড থেকে যদি 2 কেটে দিই, তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা হলো সিএস ইজ ইকুয়াল টু ae। সিএস ইজ ইকুয়াল টু ae। সিটা কি? উপবৃত্তের কেন্দ্র। এসটা কি? উপবৃত্তের নাভি। তার মানে কেন্দ্র থেকে নাভির যে দূরত্ব, এই যে এই দূরত্বটুকু বললাম ae। আচ্ছা, এস বিন্দুটা তো এক্স অক্ষের উপরে আছে,
তাহলে তার ওয়াই স্থানাঙ্কের মান তো 0 হবেই। তাহলে অ্যাকচুয়ালি এস বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, এখান থেকে এই দূরত্ব হলো এ ই, যেহেতু এক্স অক্ষের উপরে আছে তাই তার ওয়াই স্থানাঙ্কের মান 0। আবার কেন্দ্র থেকে নাভির দূরত্ব যেমন এই, এখানেও তো কেন্দ্র থেকে নাভির দূরত্বটা এই হবে। তাহলে এস ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এটাকে আমরা বলতে পারবো, এখান থেকে এই দূরত্বটা এই পেয়ে গেলাম, কিন্তু মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে আসছি, তাই এটাকে বলবো মাইনাস এ ই, কিন্তু এক্স অক্ষের উপর আছে তাই তার মান বলবো 0। তাহলে এস ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি মাইনাস এই কমা 0। তাহলে আবার বলছি, আমরা এই যে নাভি, সেই নাভির স্থানাঙ্ক পেয়েছি এ ই কমা 0, এই নাভির স্থানাঙ্ক পেলাম মাইনাস এই কমা 0। কেন মাইনাস হয়েছে? দূরত্বটা এটা যত বড় এটাও ঠিক তত বড়, কিন্তু এটা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাচ্ছি তাই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর পিছন দিকে এসছি, বাঁ দিকে এসছি তাই নেগেটিভ দেখতে পাচ্ছি। আর যেহেতু তারা প্রত্যেকে এক্স অক্ষের উপর অবস্থান করছে, ওই স্থানাঙ্কের মান 0 দেখাচ্ছে। এবার তোমরাই বলো দেখি, এই দূরত্বটা পেলাম এই দূরত্বটাও পেলাম এই, তাহলে অ্যাকচুয়ালি দুটো নাভির মধ্যে দূরত্ব কত? দুটো নাভির মধ্যে 2AE, কেননা এটা এই আর এটাও এই, তাহলে টোটাল দূরত্ব কাদের মধ্যে? নাভি দুটার মধ্যে, সেটা পেলাম 2AE। আশা করি বুঝতে পেরেছো। এবং শুধু তাই নয়, আমাকে যদি বলে উপবৃত্তের নাভির স্থানাঙ্ক কত, তখন আমরা বলবো এই প্লাস আর এই মাইনাসকে একসঙ্গে প্লাস মাইনাস AE, 0। তাহলে এখান থেকে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম। আমরা যে উপবৃত্তটা এখানে এঁকে দেখিয়েছি তোমাদের সামনে, সেই উপবৃত্তের কেন্দ্রটা ধরেছিলাম মূল বিন্দুতে, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। সেই উপবৃত্তের অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি প্লাস মাইনাস A/E, 0। শুধু তাই নয়, দুটো নিয়ামকের মধ্যে দূরত্ব পেয়েছি 2A/E। এখন আবার নতুন করে পেলাম যে নাভি দুটির স্থানাঙ্ক বের করা ফর্মুলা প্লাস মাইনাস, এই যে প্লাস এবং এখানে মাইনাস, প্লাস মাইনাস AE, 0। এবং সবশেষে যেটা এখন পেলাম, এই নাভি দুটার মধ্যে অ্যাকচুয়ালি দূরত্ব হলো AE প্লাস AE, মানে 2AE। এখন আরো একটা বিষয়, যে দুটোকে আমরা উপবৃত্তের শীর্ষ বলে দাবি করেছি, লক্ষ্য করো এ এবং এ ড্যাশ, এইখান থেকে এই দূরত্বটা কত? আশা করি যদি বুঝে থাকো তাহলে বলতে পারবে এটা হলো এ, কেননা এ থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব 2A, এবং এটা হচ্ছে ঠিক তার মধ্যবিন্দু। তাহলে এখান থেকে এইটাও এ, এখান থেকে এইটাও এ, তাহলে এখান থেকে এইটুকুটা যদি এ হয়, তাহলে এই শীর্ষের স্থানাঙ্ক আমরা বলতে পারবো A, 0। 0 কেন? যেটি এক্স অক্ষের উপর অবস্থান করছে। আবার এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি লিখি, তাহলে এখান থেকে দূরত্বটা A, কিন্তু নেগেটিভ দিকে এসে তাই মাইনাস, আর ওয়াই স্থানাঙ্কের মান 0। তাহলে যদি বলা হয় যে এই যে উপবৃত্তটা আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, সেই উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক কত, তখন আমরা বলবো প্লাস মাইনাস A, 0, প্লাস মাইনাস A, 0। এবং তাদের মধ্যে দূরত্ব কত? এইটুকুটা A, এইটুকুটাও A, দ্যাট ইজ শীর্ষ দুটার মধ্যে দূরত্ব হচ্ছে 2A, যেটা আমি প্রথমেই ধরে নিয়েছিলাম। তাহলে এতগুলো ইনফরমেশন আমরা একটা ছবি থেকে পেয়ে গেছি, কিন্তু স্যার এখনো পর্যন্ত তো এটা বললেন না যে যে উপবৃত্তটা এঁকেছেন সেই উপবৃত্তের সমীকরণটা কি অ্যাকচুয়ালি, সেটা বের করার জন্য আমরা আরো একটু তোমাদের কাছে ধৈর্য চেয়ে নেব। কি করছি লক্ষ্য করো, আমরা উপবৃত্তের উপরিস্থিত কোন একটা জায়গাতে আমরা একটা বিন্দু ধরে নিচ্ছি, সাপোজ সেই বিন্দুটার নাম হলো P। সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা চয়েস করলাম x, y। খুব ভালো করে ধ্যান যদি দাও তাহলে এই ঘটনাটা বুঝতে পারবে। P বিন্দু থেকে আমরা উপবৃত্তের অক্ষের বা x অক্ষের উপর একটা লম্ব টানলাম, সেই লম্বের পাদবিন্দুটাকে n নাম দিলাম, এবং একই সঙ্গে এই P বিন্দু থেকে নিয়ামকের উপরেও লম্ব টানলাম, সেই লম্বের পাদবিন্দুটাকে m নাম দিলাম। তাহলে কি হলো, উপবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু চয়েস করা হলো যার স্থানাঙ্ক x, y। সেই বিন্দু থেকে x অক্ষের বা উপবৃত্তের অক্ষের উপর একটা লম্ব টানা হলো যার পাদবিন্দু n, এবং সেই বিন্দু থেকে নিয়ামকের উপর একটা লম্ব টানা হলো যে লম্বের পাদবিন্দুটা হলো m। এখন গ্রাফের ধারণা যদি প্রয়োগ করি, এই C থেকে n এর দূরত্ব, এই দূরত্বটুকু কত না তো x, আর P থেকে n এর দূরত্ব কত, এটা হলো y। এটা আমরা সকলেই বলতে পারবো আশা করি। এখন
এই এসপি জয়েন করে দিলাম। যদি এসপি জয়েন করি তাহলে অবশ্যই আমরা এটা দাবি করতে পারবো যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে স্যার, যেটা নাম হচ্ছে পিএসএন। এবং শুধু তাই নয়, এই ত্রিভুজটার নেচারও আমরা মেনশন করতে পারবো, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্রয়োগ করতে পারবো। লক্ষ্য করো, অতিভুজ স্কয়ার যখন করব, এসপি এটা হচ্ছে অতিভুজ, তার স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে পিএন, যার মান আমরা পেয়ে গেছি ওয়াই তার স্কয়ার, এবং ভূমি এসএন। এইটুকু কথা তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো, যদি সত্যিকারে বুঝে থাকো আমার আলোচনা তাহলে তোমরা বলতে পারবে, আমি তোমাদেরকে একটু হেল্প করব। এইখান থেকে এই দূরত্বটা কতটা, সেটা হলো এই টোটাল দূরত্বটা কত, সিএস, যার মান পেয়েছি আমরা এই যে এখানে প্রমাণ করে রেখেছি সিএস ইকুয়াল টু এই। তাহলে এই দূরত্বটা হলো এই, এবং এইটুকু দূরত্ব আমরা দেখলাম এক্স। তাহলে এই টোটালটা থেকে যদি এইটুকুটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে এই মাইনাস এক্স। তাহলে এই এনএস এর যে দূরত্ব, এই দূরত্বটা আমরা বলতে পারবো এ ই মাইনাস এক্স, এই দূরত্বটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই সমকোণী ত্রিভুজের লম্বের মানটা কত এবং ভূমির মানটা কত, এটা হয়েছে। এখন ওই জিনিসটাই আমরা ঠিক পরের পেজে ছবিতে দেখাচ্ছি যে সমকোণী ত্রিভুজ পিএসএন থেকে পাই। সমকোণী ত্রিভুজ পিএসএন থেকে কি বললাম, এসপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে পেয়েছি এই মাইনাস এক্স তার স্কোয়ার। এবার আবার আমরা ওই সেম ছবিতে চলে যাব, যে এই যে পিএম যে লম্বটা আমি আঁকলাম এটা কত বড় না, তো পি বিম থেকে এখানে যে লম্বটা টানা হয়েছে এন, এন থেকে জেড যত বড়, তারপরে পিএম এন জেড এর সাথে সমান। তাহলে এন জেড যত বড় সেটাই হচ্ছে পিএম এর দৈর্ঘ্য। তাহলে এন জেড এর দৈর্ঘ্যটা আমরা বের করার চেষ্টা করব। লক্ষ্য করো, এন জেড যদি বের করি তাহলে আমরা সিজেড, এই দূরত্বটা প্রমাণ করে রেখেছি, সিজেড এর মান হচ্ছে এ বাই ই, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই দূরত্বটা এ বাই ই, আবার এইখান থেকে এইটুকু দূরত্বটা এক্স। তাহলে টোটালটা থেকে যদি এইটুকুটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো আমরা ওই এন জেড এর মান কতটা, সেটা হবে এ বাই ই মাইনাস এক্স। তাহলে ওটাই লিখছি পিএম সমান এন জেড। আবার পিএম সমান হচ্ছে এন জেড, যার মান আমরা কি বললাম, সিজেড মাইনাস সিএন। সিজেড এর মান আমরা প্রমাণ করেছি এ বাই ই, আর সিএন এর মান আমরা দেখলাম এক্ষুনি এক্স। আবার লক্ষ্য করো, সিএন এর মান আমরা বলেছি এক্স। তাহলে যেহেতু পি বিন্দুটা আমরা উপবৃত্তের উপরে নিয়েছিলাম, তাহলে উপবৃত্ত হওয়ার যে শর্ত, সেই শর্ত ছিল, লিখছি যে যেহেতু এসপি বাই পিএম এটা সমান ছিল ই, এটাই আমরা উপবৃত্তের প্রাথমিক শর্ত বলে দাবি করেছিলাম। এই যে এসপি বাই পিএম সমান ই, সেই শর্তে আমরা বসিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এবার কোনাকুনি যদি গুণ করে দিই, এসপি সমান হলো ই ইন্টু পিএম, এখান থেকে আমরা বোথ সাইডকে বর্গ করব, এসপি স্কোয়ার সমান লিখতে পারবো ই স্কোয়ার ইন্টু পিএম তার স্কোয়ার। এসপি স্কোয়ার এর মান আমরা বের করে রেখেছি, বসিয়ে দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2aex প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার থেকে গেল পিএম, পিএম এর মান বের করে রেখেছি আমরা, তাহলে সেটা লিখে তার স্কোয়ার বানিয়ে দেবো। তাহলে এটার লসাগু যদি করি ই লসাগু, তাহলে পড়ে থাকবে এ মাইনাস ই এক্স। শুধু মানগুলো আমরা রেখে রেখে বসিয়েছি। এবার শুরু হচ্ছে ক্যালকুলেশন। লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2aex প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু উপরে যেটা আছে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা ফেলবো, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2aex প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার কেটে গেল। এবার যদি ফ্রেশ করে লিখি, বাম দিকে যেমন ছিল সেই রকমই রেখে দিলাম, ডান দিকে যেটা পড়ে আছে সেটাও আমরা দেখে দেখে টুকে দিলাম। এবার বোথ সাইডের সেম জিনিসটা কেটে গেল,
এখন যে পদগুলোতে এক্স স্কোয়ার আছে সেই পদগুলোকে আমরা পাশাপাশি লিখবো, এক্স স্কোয়ার, আর এই পদটা এদিকে চলে এলাম মাইনাস, তারপরে ওয়াই স্কোয়ার যে পদটাতে আছে সেই পদটা লিখলাম, ইজিক্যাল টু যেগুলোতে এক্স কিংবা ওয়াই কোনো কিছুই নেই সেগুলোকে একদিকে নিয়ে চলে যাবো, এ স্কোয়ার তো আছেই, এই পদটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। প্রথম দুটো থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারবো, পড়ে থাকবে 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান দিক থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারবো, পড়ে থাকবে 1 মাইনাস ই স্কোয়ার। এখন এই ডান দিকে যে টার্ম, এই টার্মটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে দেব, তাহলে কি ঘটনা ঘটবে লক্ষ্য করো। অতএব এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইজিক্যাল টু নিশ্চয়ই অন হয়ে যাবে, কেন আমি তো এই টার্ম দিয়ে প্রত্যেকটাকে ভাগ করছি। এখন এটা আর এটা কেটে গেল, তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এই যে টার্মটা, এই টার্মের পরিবর্তে আমি বি স্কোয়ার লিখলাম ইজিক্যাল টু 1। তার মানে এখানে যে বি স্কোয়ার লিখেছি সেটা তো বি স্কোয়ার ছিল না, তাই অবশ্যই এখানে মেনশন করব যেখানে বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ারকে যদি বি স্কোয়ার ধরে নিই, ধরে নেওয়ার পরে যে সমীকরণটা এখন আমাদের সামনে দেখা যাচ্ছে সেই সমীকরণটাই আমরা এই যে উপবৃত্তটা এঁকেছিলাম সেই উপবৃত্তের সমীকরণ নামে পরিচিত। তাহলে এতক্ষণে আমরা দেখা পেয়েছি যে যে উপবৃত্ত সম্পর্কে এত বিস্তারিত কথা বলেছি সেই উপবৃত্তের অরিজিনাল সমীকরণটা কি, সেটা কি পেলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন যে সমীকরণটা পেলাম সেই সমীকরণ থেকে আরো বেশ কয়েকটা জিনিস আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো, একদিক থেকে দেখতে থাকো। আশা করি যদি তোমরা একেবারে মানে ঠান্ডা মাথায় অ্যাটেনশনের সহিত বুঝতে থাকো তাহলে অত্যন্ত ভালো লাগবে, তোমাদের কনিক সেকশন সম্পর্কে ধারণা আশা করি অনেকটাই বেড়ে যাবে। এই যে যেটাকে আমি বি স্কোয়ার ধরে নিলাম, এই বি স্কোয়ারের মানটা আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা প্রকৃতপক্ষে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে কম্পেয়ার করব কোনটা ছোট কোনটা বড়, এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে লক্ষ্য করো এই যে এই ইটা কি বলেছিলাম, উপবৃত্তের উৎকেন্দ্রতা, এবং প্রথম দিনের আলোচনাতে এটাও বলেছিলাম উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা ই এর মান 1 এর চেয়ে ছোট হয়। তাহলে 1 এর চেয়ে ছোট যে কোনো একটা মান যদি আমরা মনে মনে চয়েস করে নিই, তাহলে সাপোজ ই এর মান যদি হাফ ধরি, তাহলে ই এর স্কোয়ার নিশ্চয়ই সেটা 1/4 হবে। আমি রাফলি তোমাদের দেখাচ্ছি, যদিও এটা দেখানোর কথা নয়, তারপর আমি রাফলি তোমাদের শুধুমাত্র সুবিধার জন্য দেখাচ্ছি। ই এর মান যদি হাফ ধরে নিই তাহলে ই স্কোয়ার হয়ে যাবে 1/4। এখন এই ই স্কোয়ারের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে লক্ষ্য করো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/4। তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু, এখানে যদি লসাগু করি 4 মাইনাস 1 মানে 3/4, কোনাকুনি যদি গুণ করে দিই 4b স্কোয়ার সমান 3a স্কোয়ার। এটা শুধুমাত্র রাফ কাজ তোমাদের সুবিধার জন্য দেখানো হলো। যে কারণটার জন্য আমি তোমাদের সামনে রাফটা করে দেখালাম সেটা কি, এখানে a স্কোয়ারকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে যা হবে, b স্কোয়ারকে 4 দিয়ে গুণ করলে তাই হবে। আবার ভালো করে শোনো, a স্কোয়ার একটা মানুষের কাছে টাকার পরিমাণ সূচিত করছে মনে করে নাও, বি স্কোয়ার দ্বিতীয় ব্যক্তির কাছে টাকার পরিমাণ সূচিত করছে। এবার ওই ব্যক্তি দুটো জানে না, যে ব্যক্তি দুটোর কাছে টাকার পরিমাণ এ স্কোয়ার এবং বি স্কোয়ার বললাম, তারা কিন্তু জানে না তাদের কার কাছে বেশি টাকা আছে কিংবা কার কাছে কম টাকা আছে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি জানো যে প্রথম ব্যক্তির কাছে এ স্কোয়ার পরিমাণ টাকা আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে বি স্কোয়ার পরিমাণ টাকা আছে। তখন তুমি তাদের মধ্যে কার টাকার পরিমাণ বেশি কার টাকার পরিমাণ কম এটা বোঝানোর জন্য তোমরা স্টুডেন্ট হিসেবে বলছো যে স্যার প্রথম স্যারের কাছে যে পরিমাণ টাকা আছে, অর্থাৎ আমি যদি প্রথম স্যার হই তাহলে আমার কাছে যে পরিমাণ টাকা আছে সেটাকে আপনি 3 দিয়ে গুণ করেন, আর দ্বিতীয় যে আরেকজন স্যার আছে সেই ব্যক্তিকে বলা হলো, সেই স্যারকে বলা হলো স্যার আপনার কাছে যে পরিমাণ টাকা আছে তাকে 4 দিয়ে গুণ করেন। তাহলে এখন তোমরাই বলো দেখি, কিংবা স্যার দুটো স্পষ্ট বুঝতে পারবে যে এই দুটো স্যারের মধ্যে কোন স্যারের কাছে টাকার পরিমাণটা বেশি আছে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই স্কোয়ার যে ব্যক্তি বা স্যার, সেই স্যারের কাছে টাকার পরিমাণটা বেশি আছে, কেননা সেটাকে 3 দিয়ে গুণ করে যা হবে ওই ব্যক্তিকে 4 দিয়ে গুণ করে সেম টাকাতে পরিণত হবে। তাহলে এই উদাহরণ থেকে আমরা এটাই বোঝাতে চাইলাম, এই যে উপবৃত্তের সমীকরণ, সেই সমীকরণে অবশ্যই এই স্কোয়ার মানটা বি স্কোয়ারের চেয়ে বড় হতেই হবে, কনফার্ম। তাহলে শুধু সমীকরণ নয়, সমীকরণের মধ্যে যে নিচের টার্ম দুটো, সেই টার্ম দুটো কম্পারিজন আমি টেনেছি। a স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান বি স্কোয়ার ইন দ্য কেস অফ এলিপস, এলিপসের কেসের ক্ষেত্রে। এরপর এখান থেকে আরো যে বিষয়টা দেখাবো যে বি স্কোয়ার সমান a স্কোয়ার ইন্টু 1 মাইনাস a স্কোয়ার। এখান থেকে আমরা চলে আসি বি স্কোয়ার a স্কোয়ার যদি এর নিচে নিয়ে চলে আসি তাহলে পড়ে থাকবে 1 মাইনাস a স্কোয়ার, মাইনাস a স্কোয়ার এদিকে এলে প্লাস a স্কোয়ার, 1 রেখে দিলাম, এই পদটা ওইদিকে এলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ফাইনালি ই এর মান যদি আমরা বের করতে চাই, এদিকে সে স্কোয়ার উঠে যাবে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে ই, যেটাকে আমরা উৎকেন্দ্রতা বলে দাবি করেছিলাম, সেই উৎকেন্দ্রতা বের করার ফর্মুলা উপবৃত্তের ক্ষেত্রে পেয়ে গেলাম রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অধিবৃত্তের ক্ষেত্রেও উৎকেন্দ্রতা ছিল, কিন্তু সেটা নতুন করে আমাদের বের করার প্রয়োজন হয়নি, কেননা অধিবৃত্তের কনস্ট্রাকশনেই এটা বলা হয়েছিল যে অধিবৃত্ত তৈরি হতে গেলে ই এর মান এক্স্যাক্টলি 1 হতে হবে। তাই সর্বদাই অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 ছিল, তাই নতুন করে ফর্মুলা প্রমাণ করা দরকার হয়নি। কিন্তু এখানে উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি উৎকেন্দ্রতার মানটা 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তাহলে 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট তো কোটি কোটি মান রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি উপবৃত্তের উৎকেন্দ্রতা কত সেটা কিন্তু আমরা জানি না। তাই সেই উপবৃত্তের উৎকেন্দ্রতা সুনির্দিষ্টভাবে বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, সেই ফর্মুলাটা হলো E ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই যে উপবৃত্ত তৈরির ব্যাকগ্রাউন্ড তোমাদের সামনে দেখানো হলো, এই ব্যাকগ্রাউন্ডটা যদি না বলি, এই ছবিগুলো যদি বিস্তারিত না দেখাই, তাহলে কিন্তু উপবৃত্ত সম্পর্কিত যে ধারণা, সেই ধারণাটুকু তোমাদের ক্লিয়ার হবে না। আর সেই সুবিধার জন্যই, তোমাদের কোয়ালিটিকে বাড়ানোর জন্যই আমার এত আপ্রাণ প্রচেষ্টা। এবার চলে আসবো, আমরা যা কিছু দেখালাম সমস্ত কিছুকে টেকনিক দিয়ে কি করে মনে রাখা যায় স্যার, কেননা এত কিছু তো মনে রাখতে পারবো না। এবার সমস্ত কিছুকে আমরা সামারাইজ করব, লক্ষ্য করো। তাহলে প্রথমে যে হেডিং করেছিলাম উপবৃত্তের সমীকরণ তৈরি পটভূমি, ব্যাকগ্রাউন্ড, সেটা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা হলো। এরপরের জায়গাতে আমরা চলে যাব। উপবৃত্তের বিভিন্ন আকার, আমাদের সিলেবাসে উপবৃত্তের 4 রকম আকার রয়েছে। তার মধ্যে প্রথম আকারটা হলো যে আকারটা আমি এক্ষুনি চয়েস করে তোমাদের সামনে প্রমাণ করে দেখালাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে আমি বললাম এ স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান বি স্কোয়ার হবে, যার ছবিটা তোমরা একটু আগে দেখলে সেই ছবিতে চলে যাব। লক্ষ্য করো, এই যে উপবৃত্তটা, সেই উপবৃত্তটার শীর্ষ কটা ছিল? 2টো। কি কি? এ এবং এ ড্যাশ। এ আর এ ড্যাশ কে যুক্ত করে যে সরলরেখাটা দেখতে পাচ্ছি, যার দৈর্ঘ্যটাকে ধরেছিলাম 2a, সেই সরলরেখাটার নাম হচ্ছে এখানে পরাক্ষ। অর্থাৎ এ এ ড্যাশ কে যুক্ত করে আমরা যে সরলরেখাটা পাবো, উপবৃত্তের শীর্ষ দুটিকে সংযুক্ত করে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটার নাম হচ্ছে পরাক্ষ বা মেজর অ্যাক্সিস, যার দৈর্ঘ্যটাকে সব সময় 2a ধরে নেব। পরাক্ষ মানেই তার দৈর্ঘ্য 2a, পরাক্ষ মানেই সেটা এ এর সাথে সম্পর্কযুক্ত। আবার উপবৃত্তটা যেমন এক্স অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করেছিল, এ আর এ ড্যাশ বিন্দুতে, তাই তাদের সংযোজক সরলরেখার নাম যেমন বললাম, অটোমেটিক একটা কথা তোমাদের মনের মধ্যে চলে আসতে পারে, একটা প্রশ্ন মাথায় উঁকি মারতে পারে যে স্যার, এই উপবৃত্তটা এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করার ফলে যে সরলরেখাটা তৈরি হয়েছিল, তার যদি স্পেশাল নাম হয়, তাহলে উপবৃত্তটা তো ওয়াই অক্ষকেও দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে তাদেরকে সংযুক্ত করে যে সরলরেখা, তারও তো একটা নাম থাকা উচিত স্যার। হ্যাঁ, অবশ্যই তোমাদের যে মনের ধারণা সেটা সম্পূর্ণ সঠিক, আমি তোমাদের সাথে সহমত। সেক্ষেত্রে বি আর বি ড্যাশ কে যুক্ত করে যে সরলরেখাটা, সেই সরলরেখাটাকে আমরা বলবো উপবৃত্তটার উপাক্ষ, যার দৈর্ঘ্যটাকে সব সময় 2b ধরা হয়। তাহলে আবার বলছি, উপবৃত্তের শীর্ষ দুটির সংযোজক সরলরেখাটাকে সবসময় উপবৃত্তের পরাক্ষ বলবো, যার দৈর্ঘ্য অলওয়েজ 2a হবে। আবার উপবৃত্তটা অক্ষটাকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে, তাদের সংযোজক যে সরলরেখা এখানে বি বি ড্যাশ,
তার নাম আমরা বলবো উপাক্ষ বা মাইনর অ্যাক্সিস, যার দৈর্ঘ্যটাকে সবসময় 2b ধরা হয়। এক্ষেত্রে দুটো বিষয় খেয়াল রাখবো। পরাক্ষ মানেই এর সাথে সম্পর্কযুক্ত, মানে এ দেখতে পেলে বলে দেবো আমরা সেটা পরাক্ষ রিলেটেড টার্ম, বি মানে বুঝে যাব যে সেটা হচ্ছে উপাক্ষ রিলেটেড টার্ম। শুধু তাই নয়, যখনই এ বা পরাক্ষের কথা মনে করব তখনই বুঝে যাব সেই সাইডটা লম্বা, যখনই বি বা উপাক্ষের কথা বলবো তখনই বুঝে যাব সেই সাইডটা তুলনামূলকভাবে বেটে। তাহলে তিনটে কথা এখানে একসঙ্গে মনে রাখতে হবে। পরাক্ষের কথা যখনই বলবো তখন এর কথা মনে রাখতে হবে, উপাক্ষের কথা যখনই বলবো তখন বি রিলেটেড টার্ম মনে রাখতে হবে। যখনই পরাক্ষ বলবো তার মানে উপবৃত্তের লম্বা দিকটার কথা বলছি, যখনই উপাক্ষ বলবো তখন উপবৃত্তের খাটো দিকটার কথা বলছি। আশা করি কথাগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে ছবিটা, যে উপবৃত্তের সমীকরণ আমি তোমাদের সামনে বের করে দেখালাম, সেই উপবৃত্তের পরাক্ষটা কোন অক্ষের উপরে আছে? এক্স অক্ষের উপরে, আর উপাক্ষটা কোন অক্ষের উপরে? ওয়াই অক্ষের উপরে। সেই জিনিসটাই তোমাদের সামনে দেখানো হয়েছে, লক্ষ্য করো। এই যে উপবৃত্ত, যে উপবৃত্তের নিচে এ স্কোয়ার আছে, আমি একটু আগে বললাম এ স্কোয়ার অর্থাৎ এ যুক্ত টার্ম থাকলে আমরা পরাক্ষ বলে দাবি করব। সেই পরাক্ষের উপরে কোন চলরাশি আছে? এক্স চলরাশি। তাহলে পরাক্ষটাকে বলবো এক্স অক্ষ বরাবর রয়েছে। আবার বলছি এ মানেই পরাক্ষ, পরাক্ষের উপরে কোন চলরাশি আছে? এক্স আছে। তার মানে এই উপবৃত্তের পরাক্ষটা হচ্ছে এক্স অক্ষের উপরে উপরিপাতিত বা এক্স অক্ষ বরাবর, যার দৈর্ঘ্য পরাক্ষ মানে বলেছি 2a। তারপরে চলে আসি বি মানে কার কথা মনে করবো বলেছি? উপাক্ষ। সেই উপাক্ষের উপরে কোন চলরাশি আছে? ওয়াই। তার মানে এখানে উপাক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যার দৈর্ঘ্যটা হলো 2b। মানে টেকনিক দিয়ে এবার তোমাদের সামনে দেখানো হচ্ছে, যেটা এর আগে তোমাদেরকে ছবি দিয়ে প্রমাণ করে দেখানো হলো। তারপর চলে আসছি এই যে উপবৃত্ত, সেই উপবৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0। কিভাবে? আমরা ছবিতে দেখেছি। তারপরে সমীকরণটাকে আমরা এরকম করে লিখে দেখাচ্ছি, দেখো। এই সমীকরণটাকে আমরা এরকম আকারে লিখতেই পারি। তাহলে এক্স থেকে যেটা বিয়োগ আছে সেটা হচ্ছে ওই কেন্দ্রের এক্স স্থানাঙ্কের মান, ওয়াই থেকে যেটা বিয়োগ আছে সেটা হলো এই উপবৃত্তের কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান। এবং ছবিতেও তোমরা দেখেছো, কি দেখেছি? যে উপবৃত্তটার কেন্দ্র হচ্ছে সি বিন্দুতে, যার স্থানাঙ্ক 0,0। তাহলে যেটা আমরা ছবি দিয়ে প্রমাণ করে দেখালাম, সেটা এখন টেকনিক দিয়ে বলছি এই সমস্ত উপবৃত্তের কেন্দ্রটা 0,0। আমরা শুধু তাই নয়, ছবিতে দেখলাম, প্রমাণ করে দেখলাম উপবৃত্তটার শীর্ষটা +-a,0। তোমরা লক্ষ্য করো, শীর্ষ হচ্ছে এটা, শীর্ষ হচ্ছে এটা, এর স্থানাঙ্ক ছিল a,0, এর স্থানাঙ্ক -a,0। দুটোকে কম্বাইন করে পেয়ে গেছি +-a,0। সেটাই তোমরা দেখতে পাচ্ছ। নাভির স্থানাঙ্ক সেটা ওই একদিকে ছিল প্লাস, একদিকে ছিল মাইনাস, তাই তার স্থানাঙ্ক +-a,0। এবারে চলে আসি অক্ষর নিয়ামকের ছেদবিন্দু। এটাও কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে দেখিয়েছি +-a/e,0। তাহলে যে যে কথাগুলো ছবি দিয়ে ব্যাখ্যা করে তোমাদের সামনে প্রমাণ পেশ করা হলো, সেইগুলো টেকনিক দিয়ে তোমাদের সামনে বলার চেষ্টা করেছি। আবার বলছি এই ঘটনাটাকে, তাহলে পরের উপবৃত্তগুলো সম্পর্কে আমার আইডিয়া অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এ মানে কি বলেছি? পরাক্ষ, তার উপরে কোন চলরাশি? এক্স, মানে এক্স অক্ষ বরাবর। আর পরাক্ষ মানে তার দৈর্ঘ্য 2a হতেই হবে, ও যে অক্ষ বরাবরই থাক না কেন। বি মানে উপাক্ষ, উপাক্ষের উপরে আছে ওয়াই, তাই ওয়াই অক্ষ বরাবর তার উপাক্ষটা রয়েছে, তার দৈর্ঘ্য হলো 2b। তারপর পরাক্ষটা যেহেতু এক্স অক্ষ বরাবর এবং পরাক্ষের উপরে সবসময় উপবৃত্তের শীর্ষ অবস্থান করে, উপবৃত্তের নাভি অবস্থান করে, উপবৃত্তের অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু অবস্থান করে। এই যে লক্ষ্য করো, উপবৃত্তের শীর্ষই বলো, নাভি বলো, কিংবা অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু বলো, সবসময় কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করছে, ঠিক যেরকম ভাবে ছবিতে দেখা যাচ্ছে। উপবৃত্তের শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থান করছে, নাভি এবং অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু সবই কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করছে বা পরাক্ষের উপর অবস্থান করছে। তাই এক্স অক্ষের উপরে থাকার জন্য তাদের সব কটার ওয়াই স্থানাঙ্কের মান 0। তাই সেটাই তোমাদের দেখানো হয়েছে, সব কটার ওয়াই স্থানাঙ্কের মান 0। এবারে সেম জিনিসটা আমরা চলে আসছি নেক্সট উপবৃত্তের ক্ষেত্রে। y² + x² + b² = 1। প্রায় একই টাইপের ফর্মুলা, ফারাকটা কি? এখানে এ মানে কার কথা মনে পড়বে বলেছি? পরাক্ষ। পরাক্ষটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এই যে, কিন্তু পরাক্ষের দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি, ও যে অক্ষ বরাবরই থাকুক না কেন, পরাক্ষের সাথে এ রিলেটেড টার্মই থাকবে। অনুরূপভাবে বি মানে উপাক্ষ, এর উপরে কোন চলরাশিটা আছে? এক্স, তার মানে উপাক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, যার দৈর্ঘ্যটা আমরা সবসময় বলেছি 2b। এখন লক্ষ্য করো, এই যে পরাক্ষ,
কোন অক্ষ বরাবর আছে? ওই অক্ষ বরাবর আছে। তাহলে সেক্ষেত্রে উপবৃত্তের ছবিটা হবে দেখতে এরকম। লক্ষ্য করো, এটা সি, এটা এস, এটা এ, এটা এস ড্যাশ, এটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে নিয়ামক এল, এর নাম হচ্ছে জেড, এটা হচ্ছে নিয়ামক এল ড্যাশ, যার নাম হচ্ছে জেড ড্যাশ। তো এই যে ছবি সমীকরণটা দেখানো হয়েছে, সেই সমীকরণটা যে ছবির, সেই ছবি বা সেই রকম উপবৃত্ত তোমাদের সামনে পেশ করা হলো। এখন লক্ষ্য করো, এর পরাক্ষটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ লম্বা দিকটা ওয়াই অক্ষ বরাবর হয়ে গেছে, খাটো দিকটা এক্স অক্ষ বরাবর হয়ে গেছে। আমি বলেছি শীর্ষ বলো, নাভি বলো, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু যাই বলি না কেন, সেগুলো সবসময় পরাক্ষের উপর অবস্থান করবে। আর এখানে পরাক্ষটা ওয়াই অক্ষ বরাবর রয়েছে, তাই এদের প্রত্যেকটার ক্ষেত্রে সেম ফর্মুলা, শুধু পরিবর্তন হবে এদের এক্স স্থানাঙ্কগুলোর মান 0 হয়ে গেছে। এটা স্বভাবতই ঘটবে, আমরা সকলেই জানি, কিন্তু ফর্মুলাগুলো একই টাইপের। কি কি লক্ষ্য করো, কেন্দ্রটা 0,0 হবেই, কারণ এটাকেও তো আগের মতো আমরা লিখতে পারবো y - 0 তার স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস x - 0 তার স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে x থেকে যেটা বিয়োগ আছে দ্যাট ইজ 0, সেটা হলো কেন্দ্রের x স্থানাঙ্কের মান। y থেকে যেটা বিয়োগ আছে দ্যাট ইজ 0, সেটা হচ্ছে কেন্দ্রটার y স্থানাঙ্কের মান। তারপরে শীর্ষ এর আগে কি ছিল, প্লাস মাইনাস, এটা আগে ছিল, 0টা পরে ছিল, কিন্তু এখানে কেন পরিবর্তন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। এক্ষেত্রে শীর্ষটা ওয়াই অক্ষের উপরে, আর ওয়াই অক্ষের উপরে থাকলে এক্স স্থানাঙ্কের মান 0। তাই এর আগের ফর্মুলাটা জাস্ট স্লাইটলি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, 0, প্লাস মাইনাস এ, নাভির স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস এই, এবং অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দুটা হয়ে গেছে 0, প্লাস মাইনাস এ বাই ই। অর্থাৎ মনে হচ্ছে যেন এর আগের যে ফর্মুলাটা, তার সমস্ত ফর্মুলার এক্স স্থানাঙ্কগুলো ওয়াই এর কাছে চলে গেছে, ওয়াই স্থানাঙ্কগুলো এক্স এর কাছে চলে এসেছে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা ঠিক পরবর্তী টাইপের উপবৃত্ত তোমাদের সামনে পরিবেশন করার জন্য হাজির। এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এ মানে পরাক্ষ, পরাক্ষের উপরে কোন চলরাশি আছে? এক্স, কিন্তু এক্ষেত্রে আমরা সরাসরি এক্স অক্ষ বরাবর বলবো না, পরাক্ষটাকে বলবো এক্স অক্ষের সমান্তরাল। কিন্তু পরাক্ষ যেহেতু, তাদের তো 2a হবেই, বারবার বলছি। বি মানে উপাক্ষ, উপাক্ষের উপরে ওয়াই চলরাশিটা আছে, তাই উপাক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল বলবো এখানে, এবং তার দৈর্ঘ্যটা 2b আগের মতই হলো। কেন সমান্তরাল বলছি, তার কারণটা হচ্ছে এর কেন্দ্রটা লক্ষ্য করো, এক্স থেকে কি বিয়োগ আছে? আলফা, তাই আলফাটা কেন্দ্রের এক্স স্থানাঙ্কের মান হয়ে গেছে। ওয়াই থেকে কি বিয়োগ আছে? বিটা, তাই ওই বিটাটা কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান হয়ে গেছে। যখন কেন্দ্রটা 0, 0 ছাড়া অন্য কোনো বিন্দুতে থাকবে, তখন পরাক্ষ উপাক্ষ বলার সময় কোনো না কোনো অক্ষের সমান্তরাল বলবো। কিন্তু যখন কেন্দ্রটা 0,0 বিন্দুতে থাকবে, তখন পরাক্ষ উপাক্ষগুলো কোনো অক্ষের সমান্তরাল বলবো না, কোন অক্ষের উপর আছে সেই কথাটা বলবো। ফারাকটা উপলব্ধি করতে পারছো? কেন্দ্র 0,0 বিন্দুতে থাকলে পরাক্ষ বা উপাক্ষ কোন অক্ষের উপর আছে সেটা সরাসরি বলবো, কিন্তু কেন্দ্র মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে থাকলে পরাক্ষ এবং উপাক্ষ কোন অক্ষের সাথে সমান্তরাল সেটা আমাকে মেনশন করতে হবে। তারপরে চলে আসছি, এই যে উপবৃত্ত, সেই উপবৃত্তটা যে উপবৃত্তের সাথে আইডেন্টিক্যাল, অর্থাৎ আমরা তো দুটো উপবৃত্ত অলরেডি পড়েছি, তাহলে এটা কোন উপবৃত্তের মতো দেখতে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর যা যা ফর্মুলা শিখেছিলাম, সব ফর্মুলাগুলোর সাথে যেখানে ভুজ থাকবে, সেই ভুজের সাথে আমরা আলফা যোগ করব, যেখানে কোটি থাকবে তার সাথে আমরা বিটা যোগ করব, যে ঘটনাটা আমরা অধিবৃত্তের ক্ষেত্রেও বলেছিলাম। আবার বলছি, যেহেতু এই উপবৃত্তটা এর সাথে আইডেন্টিক্যাল, তাই এর যা যা ফর্মুলা শিখলাম, সব ফর্মুলাগুলোর মানে এক্স স্থানাঙ্কের সাথে ভুজের সাথে আলফা যোগ করব, কোটির সাথে বিটা যোগ করব। তাহলে তোমরা বলো দেখি, এর শীর্ষ ছিল কি? প্লাস মাইনাস a, 0। তাহলে এর সাথে আলফা যোগ করবো বলেছি, এর সাথে বিটা যোগ করব। আলফা যোগ করলে আলফা প্লাস মাইনাস a, এর সাথে বিটা যোগ করলে বিটা হয়ে গেছে। এর নাভি কি ছিল? তোমরা নিজে নিজে বলার চেষ্টা করো, প্লাস মাইনাস a, 0। এর সাথে আলফা যোগ করলে, এর সাথে বিটা যোগ করলে নিশ্চয়ই এরকমটি ঘটবে। শুধু তাই নয়, অক্ষ আর নিয়ামকের যে ছেদবিন্দু ছিল, অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু, সেটা কি? যে প্লাস মাইনাস a বাই e, 0। তাহলে এর সাথে আলফা যোগ করা হয়েছে এবং এর সাথে বিটা যোগ করা হয়েছে। তাহলে আমরা যদি একটা উপবৃত্তকে ভালো করে বুঝতে পারি, তাহলে পরের উপবৃত্তের সমীকরণগুলো কিংবা তাদের ফর্মুলাগুলো আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে, জলের মতো সহজ হয়ে যাবে।
এরপরে আরো একটা উপবৃত্ত তোমাদের সামনে দেখাবো, ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কিন্তু সর্বদাই আমরা মনে রাখবো এ স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন বি স্কোয়ার হবে। এখন লক্ষ্য করো, এ মানে পরাক্ষ, পরাক্ষের উপরে ওয়াই আছে, তার মানে পরাক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল যার দৈর্ঘ্য 2a। বি মানে উপাক্ষ, উপাক্ষের উপরে এক্স চলরাশি আছে, তার মানে এক্স অক্ষের সমান্তরাল যার দৈর্ঘ্য সবসময় 2b। কেন্দ্রটা বলার সময় কি বলেছি, এক্স থেকে কি বিয়োগ আছে আলফা, তাহলে সেটা কেন্দ্রের এক্স স্থানাঙ্কের মান। ওয়াই থেকে কি বিয়োগ আছে বিটা, সেটা কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান। অর্থাৎ কে আগে কে পরে থাকলো সেটা বিবেচনার বিষয় নয়, আমাদের বিবেচনার বিষয়। এক্স থেকে কি বিয়োগ আছে সেটা এক্স স্থানাঙ্কের জায়গায়, ওয়াই থেকে কি বিয়োগ আছে সেটা ওয়াই স্থানাঙ্কের জায়গায়। সেটা আগে থাকলো না পরে থাকলো, সামনে না পিছনে থাকলো, সেটা আমাদের কনসিডারেশনের মধ্যে আসবে না। তারপর লক্ষ্য করো, এইরকম উপবৃত্ত আমরা আজকে পড়েছি, সেটা কি ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এই উপবৃত্তে যে যে ফর্মুলাগুলো ছিল, সব ফর্মুলাগুলোর ভুজের সাথে আলফা যোগ করব, আর কোটির সাথে যদি বিটা যোগ করি, তাহলে এর সমস্ত ফর্মুলাগুলো আমরা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো, এর শীর্ষ কি ছিল, শীর্ষ ছিল 0, প্লাস মাইনাস এ। তাহলে এর শীর্ষ দেখো আলফা যোগ করেছি, এর সাথে বিটা যোগ করেছি। এর নাভি ছিল 0, প্লাস মাইনাস এই, তাহলে এর সাথে আলফা যোগ করেছি, এর সাথে বিটা যোগ করেছি, আশা করি পেয়ে গেছি। এবং অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু কি ছিল 0, প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এর সাথে আলফা যোগ করেছি আর এর সাথে বিটা যোগ করেছি, তাহলে আমরা নতুন উপবৃত্তের সমস্ত ফর্মুলা পেয়ে গেছি। তাহলে তিনটে উপবৃত্ত সম্পর্কে আমি একটু বেশি সময় নষ্ট করিনি, একটা উপবৃত্ত সম্পর্কে বিস্তারিত সময় তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। আমি বুঝবো একটাকে যত্ন করে, অত্যন্ত কোয়ালিটি নিয়ে, তাহলে পরের গুলো সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে উপবৃত্ত সম্পর্কিত বেশ কয়েকটা কথা আমাদের আরো না বললেই নয়, সেই কথাগুলো আমরা বলে যাবো আজকে। লক্ষ্য করো, আমরা এই কথাটা অধিবৃত্তের ক্ষেত্রে বলেছিলাম যে কোন একটা বিন্দু কোন একটা উপবৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থান করছে, অর্থাৎ তার অবস্থানটা সুনিশ্চিতকরণের যে ফর্মুলা, তার জন্য কি বলা হয়েছে লক্ষ্য করো, x1 y1 বিন্দু এই যে উপবৃত্ত তার উপরে না ভিতরে না বাইরে অবস্থান করছে, সেটার জন্য অধিবৃত্তের মতোই সেম কথা বলছি। কি কথা বলছি শোনো, যে উপবৃত্তের সাপেক্ষে অবস্থান নির্ণয় করব, সেই উপবৃত্তের প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 বানাবো। এটা আমরা অধিবৃত্তের ক্ষেত্রেও বলেছিলাম, এই যে ডান দিক 0 বানাবো, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি বলেছিলাম, এর বাম পক্ষে এক্স এর জায়গায় ওই বিন্দুটার এক্স স্থানাঙ্কের মান, অর্থাৎ এক্স স্থানাঙ্কের মান যদি বসাই x1 স্কোয়ার বাই a স্কোয়ার, ওয়াই এর জায়গায় ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্কের মান, আর রিমেইনিং যে টার্ম সেটা আমরা রেখে দিলাম, বাম পক্ষে বসাবো। তারপর এই বাম পক্ষে বসানোর পরে আমরা এই বাম দিকটাকে ক্যালকুলেশন করতে শুরু করব। যদি দেখা যায় যে এর মান 0-র চেয়ে বড় হচ্ছে, তাহলে ওই বিন্দুটা উপবৃত্তের বাইরে অবস্থান করবে। যদি দেখা যায় এই ক্যালকুলেশন করার পর রেজাল্টটা এক্স্যাক্টলি 0 হয়ে গেল, তার মানে ওই বিন্দুটা উপবৃত্তের উপরে অবস্থান করবে। এবং যদি এই রেজাল্টটা 0-র চেয়ে ছোট হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তাহলে বলতে পারবো ওই বিন্দুটা উপবৃত্তের ভিতরে অবস্থান করছে। সেই রকমটি ওখানে লেখা আছে, লক্ষ্য করো যে উপবৃত্তের বাইরে, উপরে এবং ভিতরে অবস্থান করবে যদি এই বাম পক্ষের রেজাল্টটা গ্রেটার দ্যান 0 হয়, ইজ ইকুয়াল টু 0 হয়, অথবা লেস দ্যান 0 হয়। এই সম্পর্কে বিস্তারিত কথা আমি বলেছি, আবার ওই সেম জিনিস সম্পর্কে বলে ফেললাম। নেক্সট টপিকস লক্ষ্য করো, উপবৃত্তের সহায়ক বৃত্ত, অক্সিলিয়ারি সার্কেল। অক্সিলিয়ারি সার্কেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেই আলোচনাটা শোনো। আমরা এক্ষুনি একটা উপবৃত্তের ছবি তোমাদের সামনে এঁকেছিলাম, এর কেন্দ্রটাকে সি আর শীর্ষ দুটাকে এ আর এ ড্যাশ নাম দিয়েছি। খুব ভালো করে শোনার চেষ্টা করো। এই যে উপবৃত্ত, যার সমীকরণটা আমরা লিখে রেখেছি এখানে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই যে উপবৃত্ত এ মানে তো তার পরাক্ষ বলেছি, পরাক্ষের উপরে কোন চলরাশিটা আছে এক্স, তার মানে পরাক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সেই পরাক্ষের দৈর্ঘ্য কত বলেছিলাম 2a।
আমরা বলছি এই পরাক্ষটাকে ব্যাস করে, আবার রিপিট করছি, এই যে উপবৃত্ত সেই উপবৃত্তের পরাক্ষ মানে এ থেকে এ ড্যাশ পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলেছি পরাক্ষ। এই পরাক্ষটাকে ব্যাস করে, তার মানে নিশ্চয়ই ব্যাসের উপরে তো কেন্দ্র থাকে, তাহলে এই সি বিন্দুটাকে কেন্দ্র করে আর এইখান থেকে এই দূরত্বটা নিশ্চয়ই তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে বলছি একটা কথা, তার পিছনে দুটো কথা লুকিয়ে আছে। আমি বলছি পরাক্ষকে ব্যাস করে, এটা কথা তোমাদের সামনে আমি প্রকাশ করলাম, কিন্তু এর সঙ্গে সঙ্গে যে অন্তর্নিহিত কথা দুটো থেকে গেল সেটা হলো অবশ্যই তাহলে এই সি বিন্দুটা কেন্দ্র আর এইটুকুটা সি এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এ ড্যাশ কে বা পরাক্ষকে ব্যাস করে যে বৃত্তটা আঁকা হয়, তার মানে সি বিন্দুটাকে কেন্দ্র করে সি এ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা আঁকা হয় সেই বৃত্তটাকে আমরা বলবো ওই উপবৃত্তের সহায়ক বৃত্ত। আবার বলছি, এই যে উপবৃত্ত সেই উপবৃত্তের পরাক্ষটাকে, পরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, সেই পরাক্ষটাকে ব্যাস করে অর্থাৎ উপবৃত্তের কেন্দ্রটাকে কেন্দ্র ধরে এবং অর্ধ পরাক্ষ অর্থাৎ সিএ যেটার দৈর্ঘ্য কিনে ছিল এ, সেটাকে ব্যাসার্ধ করে যে বৃত্তটা আমরা আঁকতে পারবো সেই বৃত্তটাকে বলবো এই উপবৃত্তের সহায়ক বৃত্ত। তাহলে এখন লক্ষ্য করো, উপবৃত্তের সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে বৃত্তটা আমি এঁকে ফেলেছি সেই বৃত্তের সমীকরণটা আঁকবো। এখন লক্ষ্য রাখো তোমরা, এই যে বাইরে বৃত্তটা দেখতে পাচ্ছ তার কেন্দ্র কোন বিন্দুতে? সি বিন্দুতে, যার স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছিলাম 0,0, এবং এই যে এই দূরত্বটা এটাকে তোমরা ব্যাসার্ধ ধরেছি। তাহলে বাইরে যে বৃত্তটা বড়টা দেখতে পাচ্ছ সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে এ। আমরা বৃত্ত চ্যাপ্টারে শিখেছি যে যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং ব্যাসার্ধ এ, সেই বৃত্তের সমীকরণটা কি? না তো x² + y² = a²। আশা করি তোমরা এই ধরনের সমীকরণ বহুবার দেখেছো, এখন মনে পড়ে যাওয়ার কথা। তাহলে সেটাই বলছি, এই যে সমীকরণ কার? বৃত্তের, সেই বৃত্তটা হলো এই উপবৃত্তের একটা সহায়ক বৃত্ত। সেটা লেখা হয়েছে, এই উপবৃত্তের সহায়ক বৃত্তটি হলো x² + y² = a²। তাহলে সহায়ক বৃত্তের ডেফিনেশন কি বললাম? কোন উপবৃত্তের পরাক্ষকে ব্যাস করে যে বৃত্তটা আঁকা হয়, তার মানে উপবৃত্তের কেন্দ্রটাকে কেন্দ্র আর অর্ধ পরাক্ষটাকে ব্যাসার্ধ করে যে বৃত্তটা আঁকি সেটাই হলো ওই উপবৃত্তের সহায়ক বৃত্ত, এবং তার সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক পরের জায়গাতে চলে যাব আমরা। লক্ষ্য করো, আমরা তো উপবৃত্ত দেখলাম, সেই উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কি করে চয়েস করতে হয় স্যার, সেই জায়গাটা দেখানো হলো না? আমরা অধিবৃত্ত চলাকালীন বলেছিলাম যে প্রত্যেক টাইপের অধিবৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কি হয়। অনুরূপ ভাবে এখানে বলবো যে এদিকে লক্ষ্য রাখো, আমরা এর আগে যে ছবিটা আঁকলাম সেই ছবি থেকে দেখাচ্ছি, এই উপবৃত্তের সহায়ক বৃত্তের উপরে আমরা যে কোনো একটা বিন্দু পি নিয়ে নিলাম। লক্ষ্য করো, সেই পি বিন্দুর আমরা এই স্থানাঙ্কটাকে যদি x, y ধরে নিই, তারপর এই পি বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানছি আর পি বিন্দুর সাথে কেন্দ্র বিন্দুটা জয়েন করে দিচ্ছি। এই যে পি বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলাম, সেই লম্বের দৈর্ঘ্য পাদবিন্দুটাকে আমরা n নাম দিচ্ছি। এবং লক্ষ্য করো, এই যে সিপি, এই সিপিটা হচ্ছে প্রকৃতপক্ষে ওই বৃত্তের ব্যাসার্ধ যার দৈর্ঘ্যটা হচ্ছে এ, কারণ আমি তো এই বৃত্তের ব্যাসার্ধটাকে এ বলেছি, তাহলে এইটুকুটাও তো ওই বৃত্তেরই ব্যাসার্ধ, তার মানে সেটাও এ হবে। এখন এই কোণটাকে যদি থিটা ধরে নিই, কোণটাকে আমরা যদি ভালো করে বুঝি তাহলে বলতে পারবো এই সিপি ব্যাসার্ধটা পরাক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করে আছে, সিপি ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ উপবৃত্তের পরাক্ষের সাথে যে কোণটা তৈরি করে আছে সেটাকে আমরা যদি থিটা ধরে নিই, যে থিটাটাকে আমরা এখানে উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলে চিহ্নিত করব, উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। তাহলে এই কোণটাকে যদি থিটা ধরে নিই, তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা ওই থিটা কোণের সাপেক্ষে যদি cos থিটা বের করতে চাই তাহলে কি হবে? লক্ষ্য করো, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি। এখন তোমরাই বলো দেখি,
এইখান থেকে এই দূরত্বটা কত, সেটা অবশ্যই এক্স। এইখান থেকে এই দূরত্বটা কত, ওয়াই। তাহলে এই দূরত্বটা হচ্ছে এক্স, যেটা হলো এই সমকোণী ত্রিভুজের ভূমি, এটা হলো লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত বললাম, এইটুকুটা হলো এক্স, অতিভুজ কত, সেটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ এ। তাহলে এখন যদি কোণাকুণি গুণ করে দিই, তাহলে আমরা পেলাম এক্স সমান এ কস থিটা। এক্স এর মান কত পেলাম, এ কস থিটা। অর্থাৎ এই যে দূরত্বটা যেটাকে আমরা এক্স বলেছি, তার পরিমাণ পেয়ে গেলাম এ কস থিটা। এখন আমরা জানতে চাইছি উপবৃত্তের উপরে যে বিন্দুটা, অর্থাৎ পি থেকে যে লম্বটা টেনেছিলাম সেটা তো উপবৃত্তটাকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুটাকে আমরা যদি কিউ ধরে নিই, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এই কিউ বিন্দুর ভুজটা এটাই হবে, তার মানে এ কস থিটাই হবে। কিন্তু এই কিউটা কত বড় হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। আবার বলছি, পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরেছি এক্স কমা ওয়াই, তার মানে এইখান থেকে এই যে দূরত্ব সিএন, যেটাকে আমরা এক্স বলেছি, আর পিএন এই দূরত্বটা হচ্ছে ওয়াই। ওই সমকোণী ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে যখন কস এর মান বের করলাম, তখন দেখলাম এই এক্স এর মান হলো এ কস থিটা। তাহলে এই সরলরেখার উপরে যত বিন্দু রয়েছে, সমস্ত বিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজের মান এ কস থিটা হবেই হবে। কিন্তু ওয়াই স্থানাঙ্ক কত হবে সেটা জানি না, সেটা আমি ধরে নিলাম ওয়াই। তাহলে এখন কি দেখছি যে এ কস থিটা কমা ওয়াই, যেটা কিউ বিন্দুর স্থানাঙ্ক, সেই কিউ বিন্দুটা কার উপরে অবস্থান করছে, উপবৃত্তের উপরে। তাহলে উপবৃত্তটাকে স্যাটিসফাই করবে, তাহলে আমরা স্যাটিসফাই করাচ্ছি, লক্ষ্য করো। অতএব কিউ বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত, তার মানে ওই উপবৃত্তটাকে স্যাটিসফাই করাবো। এক্স এর জায়গায় কি বসাবো, এক্স স্থানাঙ্ক মানে এ কস থিটা, তাহলে এক্স স্কোয়ার হলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, নিচে হলো এ স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গাতে কি লিখবো, ওয়াই স্থানাঙ্ক মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই কস স্কোয়ার থিটা ওইদিকে চলে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এক থেকে কস স্কোয়ার থিটা বাদ দিলে আমরা মাধ্যমিকে শিখেছি সাইন স্কোয়ার থিটা, আমরা যদি স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দিই, তাহলে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা। ফাইনালি কোণাকুণি যদি গুণ করি, ওয়াই ইজ ইকুয়াল টু হলো বি সাইন থিটা। তাহলে এই যে ওয়াই, যেটাকে কিউ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বা কোটি বলে ধরে নিয়েছিলাম, সেই ওয়াই এর মান আমরা পেয়ে গেছি বি সাইন থিটা। তাহলে এই কিউ বিন্দুর পরিবর্তিত স্থানাঙ্ক যেটা পেলাম সেটা কি, এ কস থিটা তো ছিলই, আর ওয়াই এর জায়গায় বি সাইন থিটা। তাহলে লক্ষ্য করো, এই কিউ বিন্দুটা কার উপরে ছিল, উপবৃত্তের। কোন উপবৃত্তের, এই যে গোল করে রেখেছে এই উপবৃত্তের, সেই উপবৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু কিউ এর প্যারামেট্রিক স্থানাঙ্ক পেলাম এ কস থিটা কমা বি সাইন থিটা, যেখানে থিটাটা কি, উৎকেন্দ্রিক কোণ। ওই কথাটাই আমরা ঠিক পরবর্তীকালে তোমাদের সামনে দেখালাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক হলো কি, এ কস থিটা কমা বি সাইন থিটা। কিভাবে হয় সেটাও তোমাদের সামনে প্রমাণ দেখানো হলো। তারপরে বলা হয়েছে ওই যে থিটা দেখতে পাচ্ছ, সেই থিটাটা হলো অ্যাকচুয়ালি ওই উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। তাহলে উপবৃত্ত সম্পর্কিত সমস্ত কথাবার্তা তোমাদের সামনে উইথ প্রুফ পেশ করা হলো, ছবি দিয়ে দেখানো হলো এবং টেকনিক দিয়ে তোমাদের সামনে ব্যাখ্যা করা হলো। আশা করি তোমরা যারা মানে পুরোপুরি অ্যাটেনশনের সহিত শুনতে পেরেছো, তোমাদের উপবৃত্ত সম্পর্কিত ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এর পরের দিন তোমাদের সামনে দেখাবো যে উপবৃত্ত সম্পর্কিত এই যে ফর্মুলাগুলো তোমাদের সামনে আজকে পরিবেশন করা হলো, সেগুলোকে অঙ্কের মাধ্যমে কিভাবে প্রয়োগ করা হয়। ঠিক তার পরের দিন দেখাবো যে আমরা তো উপবৃত্তের ফর্মুলাগুলোর প্রয়োগ দেখলাম স্যার, কিন্তু উপবৃত্ত থেকে যে যে অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষার জন্য মারাত্মক উপযোগী, সেই অঙ্কগুলো তোমাদের সামনে দেখিয়ে তোমাদেরকে পরীক্ষার উপযোগী করে গড়ে তোলাটাই আমার একমাত্র টার্গেট। আজকে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।